হাই দেবদা, হাই সুজিতদা। হ্যালো, ওয়েলকাম টু আড্ডা উইথ অরিত্র। কি খবর? এই তো চলছে, খবর তো তোমার কাছে। প্রমোশন আর এই সেই সব। ট্রেলারটা কালকে বেরিয়ে গেছে, খুবই ভালো হয়েছে, আমার দারুণ লেগেছে। হারবার্টের একটা লাইন দেখছিলাম ট্রেলারের মধ্যে ইউজ করেছো, তো কি কোনো রকমভাবে হারবার্টের ক্যারেক্টারটা থেকে ইন্সপিরেশন কিছু আছে? না, তবে অ্যান্টি সিস্টেম যা যা সাহিত্য তার মধ্যে তো হার্বার্ট ওয়ান অফ দ্য মোস্ট মানে কী বলবো পাওয়ারফুল। এবং আমার কোথাও একটা মনে হচ্ছে যে এই লাইনটার একটা 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 খুব রেলেভেন্স আছে, একটা খুব অ্যাপ্রোপ্রিয়েট লাইন টু দ্য সিচুয়েশন ইন উইচ ইকলাক ফাইন্ডস হিমসেলফ। সো সেই জায়গায় একটা সমাপতন ঘটেছে বলে ব্যবহার করেছে। আর হার্বার্ট আমার খুব প্রিয় উপন্যাস। তুমি একবার হারবার্ট নিয়ে লিখেও ছিল টুইটারে কিছু একটা। দেবদা, আমি পার্টিকুলারলি জিজ্ঞেস করতে চাই, তোমার ট্রেলারে বা টিজারে দারুণ পারফরমেন্স লাগছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট। মানে দেখো, বুনো হাসটাকে আমরা ধরি তোমার বেস্ট অফ দ্য পারফরমেন্স। কেন জুলফিকার না কেন? সবারই নিজস্ব একটা ভালো লাগা। তুমি পোল করলে দেখো জুলফিকার 2 তে থাকবে, বুনো হাসের অমলটাকে সবাই একে রাখে। ডেফিনেটলি আই থিঙ্ক বুনোহাস ইজ, বিকজ বুনোহাসের টনিদা যেটা করেছে, হি ইজ ইউজড হিজ আইজ ভেরি ওয়েল। মানে এত ভালনারেবল একটা অদ্ভুত মানে অসহায় মায়াবী চোখ, যেটা খুব খুব ভালো ব্যবহার করে। তো দেবদা, আমাকে একটা কথা বলো যে তুমি তো 45-এর উপর তোমার ফিল্ম হয়ে গেছে, তো ধরো সৃজিত দা বা ধরো টনিদা, এদের ক্ষেত্রে যখন তুমি পারফরমেন্সটা দিচ্ছ, মানে তখন মনে হচ্ছে যে একটা মানে একটা অন্য লেভেলে যেন ব্যাপারটা চলে গেছে। অন্য ধরো ছবিতে তুমি দিচ্ছ, বাট সেখানে কিছু সার্টেন ট্রেটস আছে যেটা ধরো দেবই দেয়, তো সেটাই রিপিট হচ্ছে ধরো, মানে কিছু ক্যারেক্টার্সে। কিন্তু এখানে হচ্ছে একটা স্পেশাল কিছু বেরোচ্ছে, মানে দেখে আমরা বুঝতে পারছি যে একটা মানে যারা চোখ দিয়ে ক্যারেক্টারটা ঢুকে গেছে। তো এই টনিদার ক্ষেত্রে বা সৃজিতদার ক্ষেত্রে মানে স্পেশাল কি থাকে, মানে তাদের কি ইনস্ট্রাকশন থাকে বা কিভাবে এমন ব্রিফিং করে যে এতটা রিয়েল হয়ে যায় ব্যাপারটা? সে অ্যাজ অ্যান অ্যাক্টর সব ছবিতে না অথর ব্যাকিং রোল থাকে না। তোমাকে বুঝতে হবে যে বুনোহাসের কথা বলছে, দ্যাট ওয়াজ অথর ব্যাকিং রোল। মানে একটা ক্যারেক্টার, তার জার্নি আছে, মানে ইউ সি হিজ আপস অ্যান্ড ডাউনস। একটা সমাজকে তুমি দেখতে পাচ্ছ তার মাধ্যমে, একটা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ তার মাধ্যমে। এবং আমি যদি লাস্ট প্রধানের কিন্তু সেই ওয়ার্ল্ডটা নেই। এখানেও আমি অ্যাক্টিং করছি, কিন্তু আমি তো ওয়ার্ল্ড তৈরি করতে পারছি না। তুমি আমার সেই ওয়ার্ল্ডে বিলিভ করছো না, তুমি একটা সিনেমা দেখছো। কিন্তু এই বুনোহাস বলো বা টেক্কা বলো, আমি তোমাকে একটা ওয়ার্ল্ডে নিয়ে চলে যাচ্ছি। এবং এইটা সম্ভব হচ্ছে কারণ তুমি অথর, আমার রাইটার বা আমার ডিরেক্টর সেই এমন একটা চরিত্র তৈরি করে দিয়েছে, এই দেব একা সেই ওয়ার্ল্ডটাকে তৈরি করছে। মানে টেক্কার মধ্যে যদি বলি, ইকলাককে নিয়েই পুরো ঘটনাগুলো। এবারে ইকলাকের একটা ওয়ার্ল্ড আছে, আমি সব দেখবে, সবাই পুলিশ মায়া আমার ওয়ার্ল্ডে ঢুকেছে, ইরা আমার ওয়ার্ল্ডে ঢুকেছে, যতগুলো লোক আশেপাশে সব কিন্তু আমার ওয়ার্ল্ডে ঢুকেছে। এবং তুমি অ্যাজ এ দর্শক তুমিও ঢুকে গেছো, কনভিন্স হয়ে গেছো। এবার তোমার মনে হচ্ছে এইটা অ্যাক্টিং। আমার কাছে এইটা অ্যাক্টিং না, এটা হচ্ছে কি টু বিলিভ, বিকজ এই নাহলে কী হয় না, অ্যাক্টিং এমন একটা জিনিস যেটা এই ধরনের অ্যাক্টিং খুব ইজি। কারণ অথর এত কিছু লিখে যায়, ক্যারেক্টারটা তোমার গরিব, তোমার প্রথম কথা তুমি জানো তোমাকে সবচেয়ে খারাপ দেখতে লাগতে হবে। সো ইউ ডোন্ট হ্যাভ টু পুট অ্যান এফোর্ট টু লুক ব্যাড, ইউ নো ইউ আর ব্যাড। মানে ভালো স্বাস্থ্যে তো মাথা তাহলে চুলটা আজকে এটা করবো, জামার রঙটা এটা পরবো, আজকে ইঙ্ক করবো, একটু রোগা হতে হবে, আজকে শেপ করবো। কিন্তু যখন ইউ নো ইউ হ্যাভ টু লুক দ্য ব্যাড, তুমি এখানে ল্যাবটা শুরু হচ্ছে তোমার। এবারে তুমি জানো এই ডায়লগগুলোর জন্য তোমার পাঞ্চ লাইন নেই, তো তুমি জানো যত সহজে, যেমন তুমি কথা বলছি, এইটাকে যতটা নর্মাল করা যেতে পারে। তো আমার কাছে তুমি যদি তোমার শুনতে খুব অসুবিধা হবে বা শুনতে কেমন যেন মনে হবে, বাট আমার কাছে বুনোহাসের যদি অমল হয় বা টেক্কার যদি হয়, ইকলাক হয়, আমার কাছে ইটস মোর ইজি দেন পোর্ট্রেইং প্রধান বা যতীন বা এখানে। সেখানে আমার ওয়ার্ল্ড নেই, সেখানে একটা অন্য ওয়ার্ল্ডে আমাকে যেতে হচ্ছে, যে ওয়ার্ল্ডটা তুমিও জানো আমিও জানি। তো তোমার কনভিন্সিং হচ্ছে না, কারণ তোমার এখানে ওয়ার্ল্ডটা তোমার মাথায় চলছে, ওই ওয়ার্ল্ডটা তো আমি হলে আর একটু বেটার করতাম দেখছো। কিন্তু সেইখানে তোমার সঙ্গে আমার ফাইট হচ্ছে। কিন্তু এই ওয়ার্ল্ডটার মধ্যে তুমি বিলিভই করো যে এইটা সালা দারুণ ওয়ার্ল্ড, তো দেখতে ফাটিয়ে দিয়েছে। টু টেক ইট ফ্রম হোয়াট হি সেজ, ও যেটা বলছে যে হি হ্যাজ টু কনভিন্স হিমসেলফ অফ আ লার্জার দ্যান লাইফ ইউনিভার্স বিফোর হি ডাজ সেই রোলগুলো। এখানে ইট ইজ আ স্লাইস অফ দ্য ওয়ার্ল্ড উইচ হি অ্যাকচুয়ালি লিভস। ও যে নর্মালি যে জীবনটা বাঁচে, সেখানে চরিত্রের সাথে তার মিল না হতে পারে, কিন্তু পারিপার্শ্বিক যা যা আছে, ও যেই পিচে কথা বলছে, দত্তর সাথে এখন যেই টোনে যেই পিচে কথা বলছে, আজকে যদি ওকে একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার করতে হয়, ওকে তো পিচটা একটু বাড়াতে হবে, রাইট? মানে ওকে একটা, আমরা আই লেভেলে কথা বলছি, যদি এই কথাটাই একটা কমার্শিয়াল ছবিতে বসে হয়, ক্যামেরা শাক করে এখানে চলে যাবে, ওকে যাতে লার্জার দ্যান লাইফ লাগে লো অ্যাঙ্গেল, বুঝতে পারছিস? তো এবার এই যে একটা লার্জার দ্যান লাইফ ওয়ার্ল্ড,
সেটা অ্যাজ অ্যান অ্যাক্টর নিজেকে কনভিন্স করা, যেখানে তোমার অ্যাকচুয়ালি জীবন থেকে ইউ আর ড্রয়িং লেস, ইউ আর ড্রয়িং মোর ফ্রম আ পারসেপশন উইচ ইউ আর হ্যাভিং টু বিল্ড ফ্রম দ্য স্ক্র্যাচ, সেই জায়গায় কাজটা ডেফিনেটলি অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। অ্যান্ড অ্যাডিং অ্যানাদার থিং, যেটা তুই বলি যে রিপিট, তো এই যে রাজেশ খান্না একরকমভাবে ঘাটটা নাড়াতেন, এই যে অমিতাভ একরকমভাবে তার একটা ডেলিভারি আছে, সেই জিনিসটা তারা কিন্তু সিনেমার পর সিনেমা রিপিট করেছে বলেই সেটা হ্যাজ বিকাম আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সিগনেচার অফ দ্য লেজেন্ড। হ্যাঁ, এবার দিস হোল্ডস ট্রু ফর অল সুপারস্টার্স। তুই যদি দেখিস সুপারস্টারদের হিস্ট্রি, সুপারস্টাররা কিন্তু রিপিট করে সুপারস্টার হয়েছে, এবং যারা প্রচণ্ড ভার্সেটাইল, যারা প্রত্যেকটা রোল একদম আলাদা, তারা কিন্তু সবসময় সেই সুপারস্টারের জায়গাটা পৌঁছাতে পারে না। বিকজ মানুষ যদি একটা কিছু ভাল লেগে যায়, তারা সিনেমার পর সিনেমা সেটাই দেখতে চায়, এবং সেই জায়গায় কিন্তু আস্তে আস্তে একটা অ্যাক্টর আস্তে আস্তে স্টার হয়ে যায়, তারপর ইভেনচুয়ালি সুপারস্টার। এই যে ধর অ্যাংরি ইয়াং ম্যান, অমিতাভের অ্যাংরি ইয়াং ম্যানের যে ইমেজ, সিনেমার পর সিনেমা he's done the same, thing, the same anger and same একই ডান্স, একই স্টাইল ডান্স, but that has got thousands and lakhs and crores of people to the cinema hall, because that becomes his signature, that becomes, so ও যখন কমার্শিয়াল লার্জার দ্যান লাইফ করছে, ও যেগুলো ভালো করে অবভিয়াসলি সেগুলো রিপিট করবে, বিকজ ওর তো রিয়েল লাইফের প্রতি কোনো দায় নেই ওই রোলটায়, ওর দায় একটা ফ্যান্টাসির প্রতি, এবং সেই ফ্যান্টাসিটাই কিন্তু ওকে সুপারস্টার করছে, উইচ ইজ ওয়াই দ্য রেপুটেশন। আর তার বাইরে এসে যখনই ও আমার সাথে বা টনিদার সাথে কাজ করছে, তখন ও এমন চরিত্র করছে যেগুলো রক্ত মাংসের চরিত্র, যেটা একটা মানে ইকলাক আর অমল ক্যানট রিপিট ট্রেটস, বিকজ দে আর টু টোটালি ডিফারেন্ট পিপল। কিন্তু আজকে ওর পাগলু বা রংবাজ, অ্যাট দি এন্ড অফ দ্য ডে কিন্তু মানুষ সেই ক্যারেক্টারগুলোর নামও মনে রাখছে না, তারা শুধু মনে রাখছে ওটা দেব, যে দেব ইজ রংবাজ, দেব ইজ পাগলু, দেব দ্য সুপারস্টার ইজ ডুইং দিস, দ্যাটস হিজ ডান্স স্টেপ। সো সেখানে দ্য স্টার ইজ বিকামিং বিগার দ্যান দ্য ক্যারেক্টার, অ্যান্ড হিয়ার দ্য ক্যারেক্টার ইজ দ্য বিগার এন্টিটি, ওয়ার দ্য স্টার ইজ বিকামিং অ্যান অ্যাক্টার অ্যান্ড গেটিং ইন টু দ্যাট ক্যারেক্টার। দেবদা, যখন তুমি স্টার্ট করেছিলে, তুমি এরকম কিছু সিগনেচার নিজের খুঁজে বার করেছিলে যে আমি এই জিনিসগুলো লোকের পছন্দ হয়েছে, তো আমি এটাকে একটা সিগনেচার বানাবো? কোন ছবি? মানে প্রথম দিকে একদম ইনিশিয়ালি এগুলো হয় না, মানে এগুলো না, সত্যি কথা বলতে গেলে দিস ইজ দ্য লাইক, মানে ধরো ভজগৌরাঙ্গ যখন এসেছিল, তখন ডান্স বিশাল পপুলার হয়ে গেছে, যে বাংলা সিনেমার হিরো নাচতে পারে, দ্যাট ওয়াজ এ ভেরি ইউএসপি অফ দ্যাট ফিল্ম। সো তুমি কি ওটাকে যে সিগনেচার, যে আমি প্রতিটা ছবিতে একটা ওরকম ডান্স নাম্বার রাখবো, এরকম কিছু ছিল? না না, এরকম আমার অতটা বুদ্ধিও ছিল না অনেস্টলি, তখন টু আর্লি ফর মি অলসো না, তখন বাংলা ছবি সব ছবিতে একটা, আর আমি তখনকার দিন প্রত্যেকটা ছবিতেই ডান্সিং নাম্বার থাকতো, মানে এখানে লাল জুতো পায়, তো ওইখানে পাগলু ডান্স, এখানে ও মধু, তো প্রত্যেকটা ছবিতেই কিছু না পাগলু ডান্স সব করা ছবিতে মন মায়না। তো তখন আমার মনে হয় ক্রেডিট গোস টু জিৎ গাঙ্গুলি, শুড নট ফরগেট জিৎ গাঙ্গুলি কন্ট্রিবিউশন ইন মাই ক্যারিয়ার। তো তখনকার দিনে কমার্শিয়াল ছবি বা সো কল পপুলার ফরম্যাটের ছবিগুলো এরকমই হতো, মানে 3টে দুরন্ত অ্যাকশন রাখতে হবে, 3টে দুরন্ত গান, তার মধ্যে 2টো বিদেশে, আর একটা সেটের মধ্যে দারুণ। দ্যাট ওয়াজ দ্য ফর্মুলা দ্যাট টাইম, এটা ওয়ার্ক করতো অ্যাক্রস দ্য কান্ট্রি ওয়ার্ক করতো। তখন সাউথও ওয়ার্ক করছে, বাংলা ওয়ার্ক করছে, বম্বেতেও ওয়ার্ক করছে, সব জায়গায় ওয়ার্ক করছে। এবারে তখন এত কিছু ভাবতাম না, তখন এত ভাবনার জায়গাও ছিল না, তখন ডিভিডি হাতে আসতো, মানে আমরা দেখে নিতাম সিনেমাটা, বুঝে নিতাম এটা আমার এই, তবে আরেকটা ছবি এরকম হতে পারতো, কে ওই ছবিটা আমার ভালো, কিন্তু সেটা জিদ্দার কাছে চলে গেছে, এরকম হয়েছে অনেকবার। হয়তো জিদ্দার কোনো একটা ছবি মনে হয়েছে হয়তো কিনা এটা আমার কাছে, এটা আমার কাছে অলরেডি চলে এসছে। তো আমার মনে হয় তখনকার, তোমরাও নিয়ে যেতে কিছু যে আমি দেখেছি ভালো লেগেছে এটা? এখন না, বাট তখন এত রিসোর্সও ছিল না আমার, তখন আমরা তো মানে এমপ্লয়ি মতন কাজ করতাম। শ্রীকান্তদা বলতো কি ঠিক আছে এটা করবি, তখন আমাদের কাছে অত সোর্সও ছিল না, বা অত যে ইন্টারেস্টও ছিল না। ইন্টারেস্ট ইন দ্য সেন্স কে কোন ছবিটা সাউথ হচ্ছে গিয়ে দেখি করি, তখনও আমি নতুন কনসেপ্ট বা নতুন ধরনের বা মৌলিক গল্প খুঁজছি আর কি। তখনও আমি এই লেজ ছক্কা পেলে আমার মনে হচ্ছে কি আই এম গেটিং এ ব্রিদার, লেটস ডু লেজ ছক্কা, বা দুই পৃথিবীতে আমার এখনও মনে আছে আই ওয়াজ গিভেন আ মেন রোল, যেটা তখন হলো কি, তখন ডিভিডি দেখার পর আমার আই ফেল ফর দ্য শিবু, ওই পরে যেটা সেকেন্ড লিড অফ দ্য, সেখানে তুই ওখানে বলে হ্যাঁ গানা নিয়ে পিকচার, প্রত্যেক দিন আমরা বিদেশে গিয়ে শ্যুট করতাম। তখন একটা ছবিতে গান কম থাকবে না, তাতে কী হয়েছে? তো আমার
ছোটোবেলা থেকে তুমি যদি জিজ্ঞেস করো আমি কী ভাবতাম, তাহলে আমি ভাবতাম কি আরও নতুন কী কাজ করবো যেটা আমি আগে করিনি, ফর নট টু প্রুভ সামথিং, ফর টু সেভ দ্য অ্যাক্টর ইন মি। মানে একটা নিজে একটা ক্রিয়েটিভ খিদে থাকে না, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভাবে, তাদের ওই প্যাশনটার মধ্যে একটা থাকে যেটা রোজ করছে সেটা ওর ভালো লাগছে না, বাট হি অর শি ইজ অলসো লুকিং ফর সামথিং, আর যদি সুযোগ পাই। এই সুযোগটা কম পেয়েছি, যখনই পেয়েছি দ্যাটস ওয়াই ইউ আর টকিং অ্যাবাউট ইট। আমার মনে হয়েছিল বুনওয়াসে অমলটা খুব দুরন্ত সুযোগ ছিল আমার কাছে, কারণ কেউ ভাবিনি দেব এটা করতে পারবে, যে খিদেটা আমার ছিল কে অ্যাজ এ লেটস ডু ইট। তো কনসেন্ট্রেশন, এনার্জি, এই ক্যারেক্টারটাকে বিল্ড আপ করতে গিয়ে সেই জন্য আজকে আলোচনা। তো মজার ব্যাপার এটা, ছবিটা কিন্তু চলেনি, কিন্তু 99% যারা দেবকে যায় তাদের ফেভারিট ছবি কিন্তু অমল। এবার এই যে কবির, শ্রীদার নাকি খুব ভালো লেগেছে, শ্রীদার তো ক্যামিও ছিল ছবিটাতে। কবিরে হ্যাঁ, ছোট একটা ছিল না, নিউজ চ্যানেলে বসে কথা বলছো। হ্যাঁ ছিল, রাইট। না বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট অলসো আই থিঙ্ক কবির ইন টার্মস অফ দ্য জনরা মারাত্মক লেগেছিল। হ্যাঁ, আমারও হেভি লেগেছিল তবে। ভালো, এবং যেরকম রাইটিং সেরকম, অ্যান্ড ওর যে আগের দিন এটাও আমি জানতাম না, ও গল্প বলছিল যে ট্রেন, মানে ইট ইজ আনথিঙ্কেবল, মানে এটা বম্বেতেও হয় নাকি, বম্বেতেও এটা কেউ করবে না। সো ইমিডিয়েটলি আমি তাই ভাবছি যে কবিরের এভরিথিং ফেল্ট ভেরি অর্গ্যানিক, দেয়ার ওয়াজ নাথিং ফেক। সো ইভেন আমার এটা আমার একটা আছে যে আই প্রেফার রিয়েল লোকেশনস, আই প্রেফার অ্যাকচুয়াল শ্যুট, মানে ইনফ্যাক্ট টেক্কাতেও উই হ্যাভ ইউজ রিয়েল কমান্ডোজ, অ্যাকচুয়ালি ইটস নট ভিএফ। আমার কত লোক যে জিজ্ঞেস করেছিল এগুলো বস ভিএফএক্স নয়, অ্যাকচুয়াল নামছে, 40 তলা থেকে নামছে, অ্যাকচুয়াল 40 তলা থেকে নামছে। সো আমার ওইটা না, ইট গিভস মি দ্যাট সেন্স, বিকজ আমি obviously is that school of thought যে সিনেমা ইজ এ স্লাইস অফ লাইফ, মানে ইট শুড রিফ্লেক্ট লাইফ। সো যত রিয়েল করা যায়, যত রিয়েল। রাজখানিতে আমি অ্যাকচুয়ালি আগুন লাগিয়ে দিয়েছিলাম, অ্যাকচুয়াল সেটে আগুন লাগিয়ে দিয়েছি, আর লাস্ট সিন আই ওয়ান্ট রিয়েল ফায়ার, তার মধ্যে 7 জন বসে আছে, লোকজনের হাত ফাত পুড়ে গেছিলো, সিঞ্চড হয়ে গেছিলো, আমি পুড়ে গেছিলাম, অভিজ্ঞতার ভেতরে ক্যামেরা নিয়ে পুড়ে গেছিলাম, মানে তাপে এত গরম হয়ে গেছিল। বাট সিজিতে ওটা হতো না, ওই ইম্প্যাক্টটা হতো না। সো কবিরের কথা মানে, অ্যান্ড এটাও খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে যে যেটা মানুষ পরবর্তীকালে এত ভালোবাসা দিয়েছে বুনোহাস কবির, সেটা মানে সেটা কিন্তু তখন হলে চলেনি। যে আমার ক্ষেত্রেও তাই, নির্বাক এখন পাগল হয়ে যায় নির্বাকের কথা উঠলে, তখন হলে মাছি মেরেছে লোকজন, ঠিক আছে। এবং মানিকবাবুর মেয়ের এতদিন আগে নির্বাক রিলিজ করেছে, ভেরি ভেরি অ্যাবেরেশনাল একটা কনসেপ্ট। কিংবা ফর দ্যাট ম্যাটার জাতিস্বর, it didn't do well at the box office. জাতিস্বর চলেনি ঠিক না, বাট মানে হয় না, আমরাও তো একটা এক্সপেক্ট করি কি একটা ছবি এইভাবে হলে আমাদেরও একটা স্যাটিসফ্যাকশন হয়, ওইটা মানে আমাদের স্যাটিসফ্যাক্টরি যেটা না হয় সেটাকে ওইভাবে চলেনি বা চলে বলে। দেব, দুটো জিনিস জিজ্ঞেস করবো, তারপরে টেক্কায় আসছি। জুলফিকারের ব্যাপারে আমার জানার খুব ইচ্ছা, যে দুটো সিন পার্টিকুলারলি, ওটা একটু অ্যানেকডোটটা শেয়ার করো, যে তোমাদের মধ্যে কি কনভারসেশন হয়েছিল। দুজনকেই জিজ্ঞেস করছি আর কি। একটা হচ্ছে যে তুমি বক্সিং রিংয়ে লড়তে সাডেনলি ওটা ড্রিম সিকোয়েন্সে শিফট করে যায়, তুমি দেখতে পাও যে জুলফিকার, যে তুমি যাকে ভালোবাসো তাকে নিয়ে ওই একটা সিন আছে, যেটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিন, তুমি এরকম খাঁচাটাকে ধরে দাঁড়িয়ে আছো, কাঁদছো। আর আরেকটা সিন আছে হচ্ছে একদম ক্লাইম্যাক্সের দিকে, মানে তোমার সুইসাইডের ঠিক আগের সিনটা, যেখানে তুমি ভিডিওটা দেখতে পেয়ে গেছো অঙ্কুশের সাথে নুসরাতের, এবং তুমি এরকম বসে আছো সোফার মধ্যে, পিন ড্রপ সাইলেন্স পুরো, and তুমি ইউ আর অলসো ক্রাইং, দেন ইউ গো টু দ্য বাথরুম এন্ড দেন ইউ শুট ইউর সেলফ। এই দুটো সিনে এক্স্যাক্টলি ব্রিফ কি ছিল, মানে কি হয়েছিল, মানে দ্যাট সিন মানে আমি এখনো দেখি, মানে এত টেরিফিক পারফরমেন্স। ওখানে তুমি একদম কোনো ডায়লগ ছিল না, কিছু ছিল না, মানে সুপার পারফরমেন্স আর কি। মানে কি ছিল, মানে একটু যদি অ্যানেকডোট বলো সেই। আমার মনে হয় সেরকম কিছু ছিল না, মানে আমাদের কোনো খুব একটা আলোচনা হয়নি, কিন্তু আমরা স্ক্রিপ্টটা পড়েছিলাম, জানতাম, ও জানতো যে স্ক্রিপ্টে দিস ইজ ওয়্যার আই নিড টু রিচ ইমোশনালি অ্যাজ অ্যান অ্যাক্টর। আর সবচেয়ে বড় কথা, এখানে ডিরেক্টর আমার অ্যাক্টরের সবচেয়ে বড় অস্ত্র ডায়লগ, সেটা নিয়ে নিয়েছে। সো আই হ্যাভ টু অ্যাক্ট উইথ মাই বডি, মাই আইস, মাই মাসলস, মাই এভরিথিং, মানে সো অ্যান্ড আই থিঙ্ক ই ডিড ইট। মানে আমি খুব একটা তোকে ব্রিফও কিছু দিইনি যে এইটা হচ্ছে সিন। আর এই ব্যাপারে দেব কিন্তু মানে টেক্কা তো আমি দেখলাম এই নিয়ে যে প্রচণ্ড এটা নিয়ে ভাববো, চিন্তা ভাবনা, এই সেই। টেক্কায় প্রচণ্ড ইন্টেন্স ইমোশনাল সিনের আগে দেব ঝালমুড়ি খাচ্ছে, এর পেছনে লাগছে, এই করছে, ফোনে এই খাদানের ওটা একটা হয়েছে, ওটা এসছে, চলছে, এইসব চলছে, হঠাৎ এই চলো শটে যাবো, ইমিডিয়েট একটা সুইচ,
ইমিডিয়েট একটা সুইচ। আরে এত ফাস্ট সুইচ করতো, বাকি কোয়ার্টার রুপি টুপি ঘাবড়ে যাচ্ছে, মানে ও আছে না না লেট মি গেট ইন টু মাই। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মার্ক অফ আ গ্রেট অ্যাক্টর, বিকজ তোমার ভেতরে একটা ওই রেগুলেটর আছে, সুইচ অন সুইচ অফ। এবং অন হওয়ার পরেও যদি ডিরেক্টর বলে যে তুমি এখন 2-তে আছো, ওটাকে আমার 3.5-এ করে দাও, কিংবা এখন তুমি 4-এ আছো, এটা হয়েছিল আমাদের সিনেমা, একটু কমা একটু বাড়া, এটা তুই 3-এ আছিস তুই 2.5 করে দে, কিংবা তুই 2-তে আছিস 4 করে দে, বা 4-এ আছিস 1.5 করে দে, এটা কন্টিনিউয়াস। কিন্তু ওর মধ্যে যেই রেগুলেটরটা ফ্যানের আছে, সো সেই রেগুলেটরটা থাকাটাই হলো অভিনেতা। সেই রেগুলেটরটা থাকলে দ্য রেস্ট, আই মিন ইটস এ স্মুথ রাইড। দেবদা কিছু মনে আছে কি ভাবে ওই দুটো সিনের কথা? এইটা নিয়ে তো প্রচুর টোল হয়, সৃজিত মুখার্জি দেব ডায়লগ বলতে পায় না বলে আমি এইটা অ্যান্টিডক দিচ্ছি। আবার এখন যে রোববারে এরকমই একটা রোববার ছিল, তুমি আমার বাড়িতে খেতে এসেছিলে, তো আমরা লাঞ্চ আগে শুনলাম গল্পটা, তারপরে আমি বললাম কি তুমি কি চাইছো, ও বললো মার্কাসটা আমি চাইছি তোকে নিয়ে করতে, এবার তুই যেটা ভালো বুঝবি যা হয়। কিন্তু অনেস্টলি না, আমার মার্কাসটাকেই ভালো লেগেছিলো। ওয়াই আই এম টেলিং ইউ, যেটা বললাম ছোটোবেলা থেকে খিদেটা রয়েছে কেউ অভিনেতা হওয়ার, কিন্তু চ্যালেঞ্জিং কিছু করার। এবারে দেখলাম কি ওইখানে আমি যদি অন্য কিছু করতাম তাহলে আমি এখানে জুনিয়র আর্টিস্ট হয়ে যেতাম। আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি, সবাই এত বড়, ওদের এত বড় বড় স্টাররা ছিল, তাহলে আমি অলসো ওয়ান অফ দ্যাম। টু মেক ইউর সেলফকে না আমি ওয়ান অফ দ্যাম নয়। অ্যান্ড সবচেয়ে ডিফিকাল্ট রোলটাকে আমি যখন হ্যাঁ বলবি, বিকজ আই নো মাই কনসেন্ট্রেশন উইল বি টু মেক দ্যাট রোল হ্যাপনিং, তার সঙ্গে আমি বড় হব অ্যাজ অ্যান অ্যাক্টার। আই অলসো গ্রুম মাইসেলফ সাইলেন্ট, যেটা আমি অজান্তে হয়তো করছি নিজেকে। তো হ্যাঁ, মানে নাহলেও দুই পৃথিবীর শিবুটা চুজই করবে না, মানে যে সেই জায়গা থেকে, মানে সেই চয়েসটা শোজ দ্য হাঙ্গার ইন হিম অ্যাজ অ্যান অ্যাক্টার, উইচ ইজ আ ফ্যান্টাস্টিক থিং। মানে একটা সুপারস্টার যদি অভিনেতা হিসেবে ক্ষুধার্ত হয়, ইট ইজ দ্য বেস্ট নিউজ ফর দ্য ইন্ডাস্ট্রি, বিকজ দেন তোমার কমার্শিয়াল সিনেমাও তাকে ফুল ফর্মে পাচ্ছে, প্যারালাল মিডল অফ দ্য রোড সিনেমা তাকে ফুল ফর্মে পাচ্ছে, দু ধরনেরই সিনেমা হচ্ছে, এবং ইন্ডাস্ট্রি ইজ, উইচ ইজ ওয়াই আই এম সো হ্যাপি দ্যাট ইজ গোয়িং ব্যাক টু খাদান। অ্যান্ড উইচ ইজ ওয়াই আমি যখন খাদানের ওই ডায়লগটা শুনলাম, যে মানে ওরকম মেটা ডায়লগ বহুদিন পর আমি একটা সিনেমায় দেখলাম, এবং দেখলাম যে একটা মেটা ডায়লগ দেওয়ার মতো বিচক্ষণ তীব্র বুদ্ধি এই মানুষটার আছে। যে ভাবছি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, অ্যাকসেন্টটা ভুলে গেছি, এই যে বলছে, হি ইজ অলসো কমিউনিকেটিং উইথ হিজ অডিয়েন্স, হি ইজ অলসো কমিউনিকেটিং টু অ্যান ইন্ডাস্ট্রি। সো দ্যাট ইজ ইনক্রেডিবল। মানে আমি প্রথম যখন, তখন ও অবভিয়াসলি ছিল, আমি নিজেই দেখছিলাম খাদানের যখন ওটা বেরিয়েছে, আমি না মানে উঠে দাঁড়িয়ে প্রায় সিটিভিটি দিয়ে দিচ্ছিলাম আর কি। আই গট সো এক্সাইটেড উইথ দ্যাট লাইন, বিকজ দ্যাট লাইন ইজ, মানে আমি সংলাপ লিখলে এরকম সংলাপ লিখবো যে উইচ exists at two levels, one within the film and one outside the film. So fantastic. ওটা কি তোর আইডিয়া নিশ্চয়ই ছিল আমার, কিন্তু লিখেছে রিনো। হ্যাঁ, বাট দ্য আইডিয়া টু কমিউনিকেট দ্যাট, because I was just bored of because আমার মাথায় ছিল কি এটা আমি ক্রিসমাসে রিলিজ করবো। হ্যাঁ, তো অতম দাস সিনেমার পরে কথা হয়, তারপরে দেন বিকজ ক্রিসমাস কিছুই না, এমন একটা ফ্যামিলি ফিল্ম জোন হয়ে গেছে মানে। এবারে আই নো যেটা এখন কমার্শিয়াল মানে টেক্কা ইজ মোর সেফ ফর মি দেন খাদান, কারণ খাদান হচ্ছে আজকের দিনে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল ফিল্ম, এবং অ্যান্ড এক্সপেন্সিভ অলসো, ভেরি এক্সপেন্সিভ ফিল্ম। এটা 7 crores বাজেট ছবিটা, ছেড়ে দাও এখন কিছু, ইউ হ্যাভেন্ট সিন আ সিঙ্গেল থিং অফ খাদান। বাট যারা বাংলা ছবি যারা ভালোবাসে, অন্তর থেকে আমরা চাই তো সবাই ইন্ডাস্ট্রি ভালো হোক, আমার সঙ্গে তোমার খারাপ হতে পারে বা সৃজিতের সঙ্গে যাই হতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা বাংলা ছবির উন্নতি চাই। এই মানসিকতা নিয়ে যদি থাকি আমরা, তাহলে খাদানকে নিয়ে লোকে বলবে কি না ইয়ার চেষ্টাটা পরিষ্কার ছকছক করে দেখা যাচ্ছে কি একটা ইন্ডাস্ট্রিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমরা তো এই গ্যাপটা অনেকটা বেড়ে গেছে, এই যে ন্যাশনাল ফিল্ম সবকটাই তো ন্যাশনাল ফিল্ম হয়ে গেছে, এখন সাউথ নয় তারাও ন্যাশনাল হয়ে গেছে। এই ন্যাশনাল ফিল্ম কিন্তু বেঙ্গলি ফিল্মের যে গ্যাপটা, সেই গ্যাপটাকে কমানো যে সেই চেষ্টাটা পরিষ্কার বোঝা যাবে আমাদের। এবং আমার মনে হয় কি টেক্কা আমার মহারাজা হেভি লেগেছিল, বিজয় সেতুপতি, আমি ছিটকে গেছিলাম। ইনফ্যাক্ট আমি এই অফিসে বসে আমি সিদ্ধাকে না বলবো বলে গল্পটা শোনার জন্য এখানে দেখেছিলাম, আমি আর রুক্মিণী থ্রিলার করবো না, সিদ্ধার্থ থ্রিলারই করছে, সিদ্ধার সাথে কাজ করতে গেলে একটু অন্য কিছু করবো। বাট দ্য ন্যারেশন অ্যান্ড যেভাবে ও গল্পটা লিখেছে বা আমার কাছে যে স্ক্রিন প্লেটা এসছে, আমার লাইক ওয়াও, এটা করা উচিত। এবং
আজকে আমরা সাউথ বলছি কেন, আবার ন্যাশনাল মিউজিকের যে আর্মি নিয়ে ফিল্মগুলো রিয়েল আর্মি নিয়ে শ্যুট করে, তারা ওইখানে গিয়ে শ্যুট করে। অ্যান্ড প্রথম দিন থেকে আমরা প্ল্যান করেছিলাম কি দিস ফিল্ম যতটা রিয়েলিস্টিক রাখা যায়, যতটা উই হ্যাড এ কমপ্লিট অফিস কিন্তু, হ্যাঁ বাংলা ছবিতে একটা পুরো অফিস সেট আপ, পুরো বিল্ডিংয়ে পুরো ফ্লোরটাকে নেওয়া ইটস নট ইজি, মানে মানে ইটস লাইক অপারেশনাল অফিস, আনহার্ড অফ এটা, মানে এটা এবার এখানে আমি দেব দ্য প্রডিউসারের কথা বলবো যে সিং সাউন্ডের ডিসিশনটা একদিন সকালে আমি সিং সাউন্ডের ডিসিশনটা কেন, আমি গেলাম, ঠিক আছে, আমি গিয়ে দেখলাম যে পুরো জায়গাটা সাউন্ড প্রুফ, পুরো অফিসটা, কিচ্ছু বাইরে নিচে কোনো ট্রাফিক কিচ্ছু শোনা যাচ্ছে। তারপর আমি দেখলাম যে ইটস আ ভেরি ভেরি হেভিলি পারফরমেন্স ওরিয়েন্টেড ফিল্ম, এবং পারফরমেন্সে আমি দেখেছি if you are diligent, if you do your lines and you come, and if there is an actor inside you, your best performance always happens in front of the camera. ঠিক আছে, dubbing is only for fixing of some words here and there. It's মানে পারফরমেন্স এলিভেশন ডাবিং যে হয় না আমি বলছি না, কিন্তু সেটা সেই অভিনেতাদের সঙ্গে হয় যারা ডাবিংয়ের ওপর নির্ভর করে। তারা যখন শুটিংয়ে আসে তাদের মাথায় থাকে যে এইখানে আমি 100% না দিলেও চলবে কারণ আমার ডাবিং আছে, এখানে আমার সবকটা লাইন মুখস্থ করে না হলেও চলবে কারণ আমার ডাবিং আছে। সো এই মানসিকতায় যারা কমফোর্টেবল তাদের জন্য ডাবিং ইজ অ্যান এলিভেশন অফ পারফরমেন্স। কিন্তু আমি এটা জুলফিকারও দেখেছি এবং স্বস্তিকার সাথে আমি আগেও কাজ করেছি, রুক্মিণীকে দেখে আমার যা মনে হয়েছে, ভেরি ডিলিজেন্ট, এবং ওর সাথে কথা বলে যা মনে হয়েছে, আই ডিসাইডেড নো, উই উইল রিটেন দ্য অ্যাকচুয়াল পারফরমেন্সেস, because actual performance are actually like the theatre performance, মানে they were performing live, এবং এতটাই সেটা অর্গানিক, এতটাই সেটা স্পন্টানিয়াস। ওর পারফরমেন্স দেখে স্বস্তিকা ডায়লগ ভুলে যাচ্ছে, ওর চোখে জল দেখে রুক্মিণীর চোখে জল আসার কথা ছিল না, কিন্তু জাস্ট ওই মোমেন্টে ওর চোখে জল দেখে রুক্মিণীর চোখে জল চলে আসছে। এই মুহূর্তগুলো যদি সিং সাউন্ডের কমফর্ট লেভেলটা অ্যাক্টরের মাথায় থাকে যে আমি যেটা করছি সেটাই থাকবে, এটা চেঞ্জ হবে না, এটাকে আমার একটা ডাবিং স্টুডিওয়ে 6 মাস পর মেন্টালি রিক্রিয়েট করতে হবে না, এই কমফর্টটা থাকলে কিন্তু সেটা দ্যাট লেভেল অফ পারফরমেন্স ক্যান বি রিচ। যে সিনসগুলো বাইরে আছে ওগুলো ডাব, সেগুলো তো দেখ আউটডোর, ফুল সিং সাউন্ড যদি আউটডোর থাকে, ফুল সিং সাউন্ড বম্বেতেও হয় না, ইটস অলওয়েজ টাচ ডাবিং হয় আউটডোরে সিকোয়েন্স ইত্যাদি ইত্যাদি। বাট দ্য মোস্ট ক্রিটিক্যাল সিনস যেগুলো যদি ইন্টেরিয়ার ড্রিভেন হয় সেখানে সিং সাউন্ড ইজ দ্য বেস্ট অপশন। এবং মানে बॉम्बे আমি শেরদিল যখন ডাব করছি উইথ पंकज বলছে भैया मुझे छोड़ दीजिए कि मैं डबिंग कभी नहीं करूँगा आज के बाद, ये मैं लास्ट डबिंग फिल्म है, बिकॉज he is feeling that he is cheating the audience, because his organic spontaneous performance তার একটা সেন্টেন্সও একটু ফাম্বল করে একটু এদিক করে বললো, এবার সেটাকে 3 মাস পর একটা এসি স্টুডিওয়ে বসে ও যখন রিক্রিয়েট করছে ওই ফিলটা তো নিজে অ্যাজ অ্যান অ্যাক্টরও পাচ্ছে না, ও শুধু সাউন্ডের ওপর ডিপেন্ড করছে যে আমি এটা এখানে বলেছিলাম ঠিক আছে এই ইনফ্লেকশনটা রিপ্রিভ, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য ইমোশন উইচ ইজ কজিং দ্যাট ইনফ্লেকশন, you cannot replicate that emotion if you are having high headphones, you are sitting in a dubbing studio instead of having your co-actor in the front, মানে ওর সামনে রুক্মিণী বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তবেই তো ইনফ্লেকশনটা অর্গানিক্যালি আসবে, এবং সেই অর্গানিক্যালি আসা ইনফ্লেকশনটা যদি আমি প্রিজার্ভ করতে পারি দ্যাটস দ্য বেস্ট। আর এই ডিসিশন নিতে আমার প্রডিউসার এক্স্যাক্টলি 5 মিনিট ফোনগুলো। ওটা কি এক্সপেন্সিভ হয় দেবদা? একটু তো এক্সপেন্সিভ হয়। আর কিছু মানে আমি শুনেছিলাম যে এখানে সেরকম লেভেলে ইঞ্জিনিয়ার্স নেই যারা ওই সাউন্ডটা কন্ট্রোল করতে পারে, এরকম কি কোনো ইঞ্জিনিয়ার্স নেই আমি বলবো না, ইকুইপমেন্ট নেই, ইঞ্জিনিয়ার্স আছে, ইঞ্জিনিয়ার নেই কেন, যেহেতু কাজ হয় না বলে এক্সপিরিয়েন্সও নেই। হ্যাঁ এক্সপিরিয়েন্স নেই, আর ইকুইপমেন্টও একটা বাইরে থেকে কিছু আনাতে হয়েছিল না, এখানে একটাই সেটআপ আছে সিং সাউন্ড, যে সবে এসছে, বাট উই কাইন্ড অফ একদম। আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে এরপরে, সেটা হচ্ছে যে জুলিয়াস সিজারের একটা কোট আছে যেটা দিয়ে জুলফিকার সিনেমাটাও শুরু হয়, যেখানে বুম্বাদা বলে যে 10 লাখ নেই 50 লাখ বল, फिर से कॉल कर मेरे 50 लाख बोलो, ওটা জুলিয়াস সিজারের একটা ইয়ে আছে যে 20 সিলভার কয়েন্সকে 50 সিলভার কয়েন করে। তো দেব হচ্ছে একজন সুপারস্টার আমাদের চোখের সামনে, তো এবার তার কাছে যখন তুমি এরকম একটা জনরা নিয়ে আসছো যেটা ইটস আ নিশ জনরা, মানে তো তখন মনে হয় যে দেব সৃজিত মুখার্জি একসাথে কাজ করছে, তো ইট শুড হ্যাভ ব্লাস্ট, মানে এটা সামথিং লার্জার দ্যান লাইফ, মানে এটা তো ইটস লার্জার দ্যান লাইফ, কিন্তু
হ্যাঁ মানে ফিল্ম ইউ আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিল্ম কিন্তু না আমি জনরা ওয়াইজ বলছি জনরা ওয়াইজ বলতে তুই যেটা লার্জার দ্যান লাইফ বলছিস, আমি লার্জার দ্যান লাইফ মানে খাদান বলছি না, কিন্তু মানে ধরো খাদান কান না আমি বলছি ধরো দশম অবতার, ইটস আ ডার্ক ফিল্ম, ঠিক আছে, আমি ডার্ক ফিল্মের কথা বলছি, কিন্তু ওখানে যে ক্যারেক্টারটা বুম্বাদা প্লে করছে ওখানে ইটস আ 50-50 থিং, মানে 50% হচ্ছে বুম্বাদা অ্যাক্টর, 50% কিন্তু লার্জার দ্যান লাইফ একটা প্লে করছে, মানে ওখানে কিস্তিটার মধ্যে সোয়াগ আছে। এখানে যেরকম একটা ফ্রাস্ট্রেটেড লোক আউট অফ ফ্রাস্ট্রেশন গালাগালি দিচ্ছে, মানে ইট লুকস গুড যে লাস্টে যে ডায়লগটা বেসিক্যালি তো প্রশ্ন হলো why am I not harnessing the larger than life, মানে যেটা জুলফিকারে তুমি করেছিলে, জুলফিকারে খুব ভালো করে করেছিলে, তো ওয়াই নট দিস টাইম? why not this time? তার খুব বড় কারণ হলো যে বিকজ আমার মনে হয় যে সবাই যদি সেইটা করে তাহলে ইভেনচুয়ালি দ্যাট অ্যাক্টর ইন দেব হু চোজ শিবু ইন দুই পৃথিবী অ্যান্ড চোজ মার্কাজ ইন জুলফিকার, সে দেখবে ও আচ্ছা তাহলে সবাই এসে আমাকে আমার লো অ্যাঙ্গেল ক্যামেরা শটটাই নিচ্ছে বা আমার ইয়েটাই নিচ্ছে, আমার সুপারস্টার অ্যাঙ্গেলটাই নিচ্ছে। হোয়াট হ্যাপেন্স টু দি অ্যাক্টর? না আমি তোমাকে বলছি, একজন ডিরেক্টর তুমি নিশ্চয়ই জানো, বেট্রি মারান বললে, খুব ফেমাস ডিরেক্টর, তামিলে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর, মানে সেম ইয়ার সৃজিত দা আর বেট্রি মারান পেয়েছে, মানে আসুরানের জন্য বেট্রি মারান পেয়েছে, সৃজিত দা পেয়েছিল গুমনামির জন্য। সো বেট্রি মারান ধানুষকে যখন প্রেজেন্ট করে, আসুরান বলে একটা ফিল্ম আছে, দিদা দেখো যদি না দেখে থাকো, সো ওখানে ধানুষ একদম মানে লোকের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছে, এ করছে, আবার ইন্টারভেল পয়েন্টে হি কমপ্লিটলি ট্রান্সফর্ম, অ্যাকশন করছে, এ করছে, হি বিকামস লার্জার দ্যান লাইফ। সো দের ইজ আ ব্যালেন্স বিটুইন টু থিংস এন্ড ইট ইজ আ ভেরি রুটেড ফিল্ম। আসুরান মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে। সো আমি বলছি ব্রিঙ্গিং দ্যাট ব্যালেন্স, যে ওকে ইউ আর ইউজিং দ্য অ্যাক্টর। Let's have this conversation on একাদশী। এইটুকুই বলবো। Yeah, let's have this communication on একাদশী। Let's have this particular এটার মধ্যে লার্জার দ্যান লাইফ অ্যাসপেক্ট আছে। See, I tell you, how you define life and how you define large is how you define larger than life. তুমি যে কথাটা বলছো, তোমার যে প্রশ্নটা আছে, see the thing is that first of all I was happy with the kind of narration was given to me for Tekka. এবারে যে লার্জার দ্যান লাইফের জন্য আমার মনে হয় না তাহলে আমি হয়তো চোখটা নাই করতাম, কারণ ওইটাকে ভালো করতে গিয়ে এইটা খারাপ হলো, এটাকে খারাপ করতে পারি, এটাকে ভালো করতে ওইটা খারাপ। এক একটা মানুষের এক একটা প্লাস পয়েন্ট থাকে। তুমি হঠাৎ করে যদি আজকে তুমি ফিল্ম ক্রিটিক্স, তুমি কালকে ফুটবল নিয়ে যদি করতে কেন হারলো কেন, ইউ মাইট নট ডু গুড, বা তুমি হয়তো 10টা ফুটবলের নাম বললে, যেটা এখন যেমন যেভাবে সিনেমা নিয়ে যে কোনো ডিরেক্টরের নাম তুমি ছাট করে বলে দিতে পারো, তাদের কোড, তাদের তুমি আজকে বলছো 20 কয়েন্স 50 কয়েন্স, তোমার কোডগুলো পড়া, কারণ তোমার এই সিনেমাটা তোমার যে হঠাৎ করে অন্য কোথাও যদি পাঠিয়ে দেয়, অন্য কিছু রিভিউ করতে বলা হয়, তুমি পলিটিক্যাল রিভিউ যদি করতে হয়, পলিটিক্যাল অ্যানালাইসিস, তুমি বলবে এই চালায় কোথায় ফেসে গেছি। তো প্রবলেমটা হচ্ছে এইটাই, এক একটা মানুষের এক একটা প্লাস পয়েন্ট হয়, মানে এটা সৃজিতদার প্লাস পয়েন্ট, এই জোন হয় স্ট্রেংথ। তো এইবারে সৃজিতদার স্ট্রেংথই হচ্ছে আমার মনে হয় যতদূরকে উনি থ্রিলারটা খুব ভালো বানান, এবং মানুষ যেহেতু বাঙালি থ্রিলার দেখতে পছন্দই করে, মানে আগাগোড়া থেকেই ওনারা প্রায় বাঙালিরা মানে ফেলুদা এইসব সবই তো থ্রিলার, একটা মানে সবই তো থ্রিলার জোন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় উনি এইটা পারেন, এটাই করেন, এবং যেই জোনটা আমরা চেষ্টা করছি সেই জোনটা আমি এতগুলো স্ক্রিপ্ট শুনছি কিন্তু আমিও পাচ্ছি না, কোথাও নিজেকেও লিখতে হয়, কোথাও নিজেকে ব্রেন ওয়াশ করতে হয়। তো সেইটা করতে গিয়ে দেখালো না ঘরকানা ঘাটকা, সেইটা যাতে না, তুমি যেগুলো বলছো অনেকগুলো ছবি যেগুলো সোকল পপুলার ফর্মেটে হচ্ছে, তাদের কাছে সেটা অসুরন, মানে তারা তো ভাবছে তারা এটা বানাচ্ছে, তুমি তো তাদেরকে এটা বলতে না তুমি কী বানাচ্ছ। মানে সিনেমা মানে কি, সিনেমা হচ্ছে 50টা পাতা যেটা কিছু লেখা আছে, সেটাকে আমরা বিলিভ করি, সেটাকে আমরা রিক্রিয়েট করি এই পাতা। তো এই যে স্ক্রিপ্টের যে বইটা বা যেই খাতাটা আসে, প্রত্যেকটা প্রডিউসার বা প্রত্যেকটা ডিরেক্টরকে তারা জানে, কিন্তু এইটা তাদের কাছে শোলে, কিন্তু হওয়ার পর সেটা শোলে হবে কি হবে না সেটা আমরা দর্শক বলে। তো আমার মনে হয় আমরা তো চাই আমরা ছবিটা এরকম হোক, কিন্তু আমরা কি আদৌ করতে পারছি সেটা আমার মনে হয় দর্শক বলতে পারবে, কি তাই তো? একদমই। আর লার্জার দ্যান লাইফের যে ডেফিনেশনটা তুই বলছিস, ওটা কোনো কনস্ট্যান্ট ডেফিনেশন নয়। মানে আজকে কান্তারার লার্জার দ্যান লাইফ, খাদানের লার্জার দ্যান লাইফ, দশম অবতারের লার্জার দ্যান লাইফ, প্রত্যেকটা আলাদা আলাদা সেন্সিবিলিটি লার্জার দ্যান লাইফ, বিকজ আলাদা আলাদা লোক সেটা। মানে তো একজন মনে করছে একটা মাটিতে পা পড়লো, যে ধুলো উঠলো, ওইটা লার্জার দ্যান লাইফ। আরেকজন মনে করতে পারে যে ডাল ভাত বিরিয়ানির ডায়লগটা সুইভেলিং চেয়ারটা ঘুরিয়ে দেওয়া লার্জার দ্যান লাইফ। সো এই যে সোয়াগ বা লার্জার দ্যান লাইফ, দিস ডিপেন্ডস অন হাউ ইউ আর ডিফাইনিং ইট, অ্যান্ড দ্যাট ভেরিজ ফ্রম পার্সন টু পার্সন। এবং সেটা দক্ষিণ ভারতেও তারতম্য আছে, এরকম নয় যে দক্ষিণ ভারত একরকমভাবে, আমরা একরকমভাবে ভাবি, নর্থ একরকমভাবে, ওরমও না। দক্ষিণ ভারতের মধ্যেও ওয়াঙ্গার লার্জার দ্যান লাইফ, ভেট্রিমারানের লার্জার দ্যান লাইফ তো এক না, একেবারে না। সো ওইটা আর কি, মানে এটা একটা টোটালি হেটেরোজিনিয়াস একটা ব্যাপার।
আচ্ছা, এই জনরাটার একটা ইটসেলফ প্রবলেম আছে এই ওয়ান লোকেশন হস্টেজ থ্রিলারে, যে ইট বিকামস মোনোটোনাস। মানে ইফ ইট ইজ অলসো বিগ বাজেট ফিল্ম, মানে একটা ফিল্ম হয়েছিল বিস্ট বলে, বিজয়ের ফিল্ম ছিল, ইট ওয়াজ বেসড অন শপিং মলে হস্টেজ সিচুয়েশন হয়ে গেছে। বাট ইভেন হ্যাভিং সো মাচ বাজেট, প্রচুর অ্যাকশন হচ্ছে, স্পেকটাকেল হচ্ছে, ইট বিকেম বোরিং, তাই জন্য ছবিটা সেরকম চলেনি। তারপরে থুনিবু বলে একটা ফিল্ম হয়েছিল। আর তুমি যদি আরেকটা জোনে যাওয়া যায় হচ্ছে ড্রামা জোনে, মানে ডগ ডে আফটারনুন, ওই দ্যাট ইজ আ ভেরি ওল্ড স্কুল। হ্যাঁ, তো দ্যাট ইজ আ ভেরি কনভারসেশন ড্রামা বেস জোন। তো তুমি এইটা ইনশিওর কি করে করছো যে আমি মানে মোনোটোনাস হবে না, আমি যাতে 2 ঘন্টা এঙ্গেজ করে রাখতে পারি, মানে ইট বিকামস রিপিটেটিভ আফটার আ পয়েন্ট, মানে এটা জনরাটাই ইটসেলফ এরকমই। জনরাটা এরকম, যদি না তুমি জনরাটাকে রিইনভেন্ট করো উইথ নিউ ট্রোপস, যেটা আমরা করেছি। এবার কি ট্রোপস সেটা তো ছবিটা দেখতে হবে, ওটা নিয়ে আমরা পরের ওটা আমরা একাদশী, ওই আড্ডাগুলো আমরা পোস্ট রিলিজ রাখলাম। দেবদা কিছু কমেন্ট? না, আমার এটা তো প্রশ্ন তো ওনারই ছিল, মানে আমার থেকে তো ডিরেক্ট দেব এখানে মার্কাস। আর তোমরা আমি দেখছিলাম ট্রেলার লঞ্চে বলছে যে ইউএ করে দেবে, সব গালাগালি মিউট করে দেবে। আমি তো চাই না, ও ভদ্রলোক এখন ইউএ সবাই, আরে ওই ভিডিওটা আমি ছেড়েছি, সবাই কমেন্টে লিখছে যে দাদা এ না হলে মজা থাকবে না। যে প্রথম কথা ইউএ করে দেবো না, একটা ছবির মানে থিম্যাটিক্যালি যেরকম ইফ দের ইজ আ লট অফ ভায়োলেন্স, লট অফ ব্লাডশেড, বা দের ইজ আ লট অফ অ্যাবিউজেস, এটা থিম্যাটিক্যালি হয়, ঠিক আছে। এবার টেক্কার ব্যাপারটা হলো ইট ইজ নট প্রচুর যে অ্যাবিউজ, মানে ইট ইজ নট আ 22শে শ্রাবণ বা ইট ইজ নট আ দশম অবতার, যেখানে চরিত্রটার ইউএসপিটা হলো যে ও খিস্তি দেয়, এরম নয়। কিন্তু দিস গাই হ্যাজ বিন পুশড ব্যাক টু দ্য ওয়াল, একটা ডেসপারেট সিচুয়েশন, সেখানে তার এই অ্যাংরি ফাউল মাউথড অবতারটা বেরিয়ে আসছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ইট ইজ আ ভেরি ফাইন ব্যালেন্স রেশিও, যে ডাজ দ্য ফিল্ম need the abuses absolutely integral to the character? Now it is circumstantial or situational. In most cases in Tekka is situational. Having said that, I totally agree with the audience যে আমি যদি বিপ বা মিউট করে দিই তাহলে ওই পার্টিকুলার ডায়ালগটার এসেন্সটা অবভিয়াসলি অনেক কমে যায়। আরে যেটা ট্রেলারে একদম দারুণ ডায়লগ হয়েছে যে ঘন্টা কানেক সঙ্গে, ওটার এসেন্সটাই তো চলে যাবে যদি পুরোটাই বিপ চলে। না পুরোটা বিপ যাবে না, আমি সেটা যদি লাস্টেরটাই বিপ করে দাও তাহলে তো ওটা পার্টটাই চলে। সেটা তো বিপ হচ্ছে না। হচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে যে কি বিপ হবে আর কি বিপ হবে না, এটা একটা নেগোসিয়েশন। সেই নেগোসিয়েশনটা ও খিস্তি রেখেও ইউএ পাওয়া যায়, অ্যাবসলিউটলি পাওয়া যায় এবং টেক্কা পাবেও। সো সেটা নয়। দ্য থিং ইজ, এটা একটা দরাদরির মতো, একটা নেগোসিয়েশনের মতো, যে ফার্স্টে সেন্সর বোর্ড বলবেন যে সব মিউট করে দাও, ডিরেক্টর বলবেন যে সব মিউট করার তো দরকার নেই। এটা এখন বলা যাবে না। হ্যাঁ, মানে আমি বলছি না, আমি কি বলছি, আমি প্রসেসটা বলছি, আমি শুধু টেক্কার কথা বলছি না, এটা 22শে শ্রাবণ থেকেই চলছে পুরো প্রসেসটা, যে সেন্সর বোর্ড বলবেন যে এটা মিউট করে দাও, ডিরেক্টর বলবেন যে না সব মিউট করার দরকার নেই। এইগুলো আমার মনে হয় ইজ আ পার্ট অফ ডে টু ডে কনভারসেশন। এটা আমরা বন্ধুরা পাড়ার আড্ডায় বসে রকে বসে এই নিয়ে কথা হয়, এইভাবে আমরা কথা বলি। ইটস এ পার্ট অফ রিয়েল লাইফ, ইটস এ পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড। সো এই আলোচনা, এই নেগোসিয়েশন পরে উই কাম টু আ লিস্ট, যে এই লিস্টের মধ্যে মনে হয় যে এটা আচ্ছা, তার মধ্যে আবার অন্য জিনিস আছে। দের ইজ সামথিং কল পার্শিয়াল মিউটিং। You don't need to mute the entire word, you can partially mute it. So এরকম নানান রকমভাবে both the interest of the director, because এখানে সবাইকে বুঝতে হবে যারা এই লিখছে সকাল থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছেন, যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা আমার থেকে ভালো যে হবে সেটাও কেউ ভাবে না। আমরা অবাক, মানে যে এই পেটিশন পড়তে পারে কোনো দিন যে প্লিজ আপনারা এ রেটেড করুন, মানে রেটিং নিয়ে পেটিশন পড়ছে যে আমরা এ দেখতে চাই, আমরা এই রেটেড ছবি দেখতে চাই পুজোর সময়। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে সেখানে আমার একটাই হাম্বল সাবমিশন, যে আমি তো 22শে শ্রাবণ লিখেছি, আমি দ্বিতীয় পুরুষ লিখেছি, আমি দশম অবতার লিখেছি, আমি এই খিস্তির ব্যাপারটা, গালাগালির ব্যাপারটা কতটা করলে কি এফেক্ট হবে, এটা আমি পিএইচডি করেছি। এদের ইকোনমিক্সে পিএইচডিটা বাকি ছিল, এটাতে হয়ে গেছে। প্লিজ আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি ঠিক এমন একটা মিক্সে যাব যেখানে কোনো কিছুর ফ্লেভার নষ্ট হবে না, কোনো কিছুর ফ্লেভার নষ্ট। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, দেবদা সৃজিতদা দুজনকে রিকোয়েস্ট, প্লিজ কিন্তু না বলো না বা এড়িয়ে যেও না, ঠিক আছে? কি বল? এটা কিন্তু আমি একটা এমন কোয়েশ্চেন করবো, ফ্যান্সরা খুব খুশি হবে, আমরা যারা বাংলা সিনেমার ফ্যান্স, তোমাদের ফ্যান্স, তারা খুশি হবো। সো প্লিজ ডোন্ট যে না এরকম তো কিছু হয়নি এরকম বলো না, প্লিজ। ডিসকাশনস হয়েছে না, না আমি বলছি যে
আমার কাছে এরকম একটা নিউজ এসেছিল যে তুমি একটা এরকম গল্প পিচ করেছো যেখানে ইউ আর ট্রাইং টু ব্রিং ইন দেব এন্ড জিৎ, যেখানে দেবদা ওয়াজ সাপোজ টু প্লে দেব and he gets kidnapped. It was like a AK versus AK kind of concept. Okay. এইটা তুমি একটু প্লিজ বলো, আর ওটা করলে না কেন বলো। গল্পটা এরকম ছিল, মানে ওতে কি এরকম ছিল যে অ্যাকচুয়ালি দে আর প্লেইং, আচ্ছা গল্পটা বলি না ওটা তো SW রেজিস্টার্ড আছে, কেউ চুরি করতে পারবে না। কি নাম আছে নামটা? নাম ঠিক করিনি, বাট কিছু একটা নামে রেজিস্টার করা আছে। সেটা হচ্ছে যে গল্পটা ছিল যে দুজন কমার্শিয়াল ছবির হিরো, দুজনের মধ্যে বিশাল রাইভেলরি, কিন্তু সেই রাইভেলরিটা মানে বন্ধুত্ব রাইভেলরি একসাথে আর কি, হ্যাঁ, তো দুটো যেরকম হয় আর কি। এবার এবং একজন হিরোইনও আছে, যে হিরোইন মাঝে মাঝে এর সাথে সুপারহিট দেয়, মাঝে মাঝে ওর সাথে সুপারহিট দেয়, এরকম একটা। এইবার এই কমার্শিয়াল ছবির জন্য যেটা হচ্ছে যে একজন প্যারালাল ছবির হিরো, হ্যাঁ, তার একের পর এক ছবি ফ্লপ হতে 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 সে আর কাজ পায় না, সে আনএমপ্লয়েডে বাড়িতে বসে আছে। এবার করতে করতে সে একটা পয়েন্টে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং ডিসাইড করে এই তিনজনকে কিডন্যাপ করে একটা রিমোট জায়গায় নিয়ে চলে যাবে, ঠিক আছে, নিয়ে চলে যাবে জাস্ট অ্যাজ আ কাইন্ড অফ এ রিভেঞ্জ, যে তোমরা মানে তোমাদের ঘরানার ছবির জন্য আমার ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে এবং আমি এবং আমার মতো অভিনেতারা কাজ পাচ্ছে না, সো চলে যাবে। এবং হাউ দিস টু অন স্ক্রিন হিরোজ অ্যাকচুয়ালি বিকাম অফ স্ক্রিন হিরোজ, মানে যেই স্টান্টগুলো এতদিন স্টান্টম্যানরা করতো, ইন দের রিটার্ন, ইন দের রেস্কিউ, ইন দ্য অ্যাডভেঞ্চার, দ্য ওয়ে দে কাম ব্যাক। একটু গল্পটাই বলে দাও, সিনেমা দেখে নিচ্ছ। They do the stunts themselves, they become the real heroes. সে গ্রাম জঙ্গল তার মধ্যে দিয়ে একটা, ইটস লাইক আ রোড ফিল্ম, তারপরে লট অফ ইট ইজ রোড ফিল্ম। আর হাউ দে বিকাম দ্য রিয়েল হিরোজ, আর ওদের বন্ধুত্ব হয়ে যায়। সেই বন্ধুত্ব ছিলই আগে, কিন্তু না বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ফিল্ম দ্য রাইভালরি স্টেজ। ওরা অ্যাজ রাইভালস এক ইঞ্চিও একে অপরকে জায়গা ছাড়ে না, কিন্তু দে আর ইউনাইটেড ইন সেভিং কমার্শিয়াল সিনেমা অ্যান্ড হেন্স দ্য ইন্ডাস্ট্রি, সেই জায়গা থেকে আর কি। তো সেটা আমি যেটা ভেবেছিলাম যে দেব আর জিৎ, দেবের চরিত্রের নাম হলো জিৎ আর জিতের চরিত্রের নাম হলো দেব। আর এটা ভেবেছিলাম এই অন্যধারার ছবিটা ভেবেছিলাম অনির্বাণ, তো হি ইজ দ্য ভিলেন, তো এরকম একটা ভেবেছিলাম আর কি। সো দেবদা করলে না কেন বলতে না, বলো না প্লিজ প্লিজ। আমার গল্পটা ভালো লাগে না। তোমার কি মানে কি প্রবলেম মনে হচ্ছে এটাতে? আরে নিজস্ব তো আমার একটা ওয়ে অফ সিলেক্টিং গল্প হয়, তো আমার মনে হয়েছে কি আমি যে ধরনের গল্প করতে চাইছিলাম সৃজিতদার সাথে, সেইটা আমি টেক্কার মধ্যে পেয়েছি। আই বিং ভেরি অনেস্ট। যেটা একটা পছন্দ না পছন্দ হতে পারে একটা গল্পের, আমার মনে হয়েছিল কি এই জনরাটাকে এক্সাইট করে নিয়ে। আমার যেটা মনে হলো দ্য স্টেকস আর বিট লো, মানে আমার মনে হলো। বাট এটা তো ওয়াজ আ ওয়ান লাইনার। হ্যাঁ, এটা তো ওয়ান লাইনার। স্টেকস এর মধ্যে তো আমরা মানে ওয়ার্ল্ড ওয়ার 3 কেও নিয়ে আসতে পারি দরকার হলে, মানে যদি দেব আর জিৎ বলে যে হ্যাঁ আমরা খুব এক্সাইটেড, দেবদা করো না দুজন মিলে নিউক্লিয়ার এক্সপ্লোশনও নিয়ে আসা যায়, যে মানে স্টেক বাড়ানো 2 সেকেন্ডের ব্যাপার কি না। এখানে আমি একটা কথা বলছি, দেব এইটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে এনি আর্টিস্ট ফলোজ ওয়ান্স ইনার কলিং। মানে আর একটা সিনেমার করার মধ্যে এত কিছু ইনভলভ হয়, এত বিনিয়োগ, আর্থিক মানসিক এত ইনভেস্টমেন্ট থাকে, ওটা ঠিক মানে ইট ইজ নট দ্য সেম অ্যাজ অনুপম একটা গান গাইবি, গান ওই গানটা গা না, না আমার এখন ইচ্ছে করছে না বোবা টানেল, না আমার একটা বোবা টানেলটা প্লিজ গা। সেটা একটা গায়কের পক্ষে মাইকের সামনে গেয়ে দেওয়া খুব সহজ, কিন্তু একজন ডিরেক্টর বা একজন প্রডিউসারের পক্ষে যতক্ষণ না নিজের থেকে ভেতর থেকে ইনার কলিংটা আসছে, আবদার রেখে সিনেমা করা খুব মুশকিল। এটা সত্যি, আই এগ্রি, টোটালি এগ্রি। একদম না, মানে আমি বলছি তোকে ওর সাথে ব্যোমকেশ করাটা উড হ্যাভ বিন সো গুড ফর মি, সো গুড ফর মি। ইটস আ শিওর শট, মানে আমি মানে স্যাটেলাইট ডিল ফিল্ম, আই ক্যান সি ইটস সামথিং উইচ ইজ গোইং টু সাকসিড, হি হ্যাজ সাচ আ হিউজ ফ্যান বেস অ্যান্ড এভরিথিং। কিন্তু আমার ইনার কলিংটা যতক্ষণ না আসছে, যে আমার ভেতর থেকে যখন মনে হচ্ছে হ্যাঁ এই আমার ব্যোমকেশ,
I can't really do something which is not coming organically or from within my ওর এক্স্যাক্টলি তাই, ইনফ্যাক্ট আমাদের সিরাজউদ্দৌলা নিয়ে কথা হয়েছিল। সিরাজউদ্দৌলাটা কেন হলো? সিরাজউদ্দৌলাটা প্রবলেম যেটা হলো, আমরা দুজন বসে কিছুতেই সিরাজউদ্দৌলার অ্যাঙ্গেলটা খুঁজে পেলাম না, ইন দ্য সেন্স যে ও নিজেও খারাপ লোক ছিল। এবার সেটাই কতটা খারাপ, কতটা কোন অ্যাঙ্গেল থেকে আমরা ছবিটা বানাবো, এবং মানে গ্রুপ অফ গ্রে পিপল বিট্রেইং অ্যানাদার গ্রে পারসন। এবার এত গ্রের মধ্যে পার্সপেক্টিভটা কী হবে, পিওভিটা কী হবে, সেখানে কতটা হিরোইজম থাকবে, সেটা কি পদ্মাবতের খিলজির মতো করে আমরা প্রজেক্ট করব, না আমরা একটু গ্রে একটা রুলার হিসেবে প্রজেক্ট করব, বা এই যে বিট্রেল, এই যে পলাশির যুদ্ধ, সেটা কোন অ্যাঙ্গেল থেকে আমরা দেখব। দিস ইজ ভেরি গুড মেটেরিয়াল ফর দ্য ওয়েব সিরিজ, বিকজ পলাশি হ্যাজ অনেকগুলো পিওভিস। হ্যাঁ, মানে ঘাসেটি বেগমের একটা পিওভি, ক্লাইভের একটা পিওভি, মির্জাফারের একটা পিওভি, সিরাজের একটা পিওভি। সো এতগুলো কোন পিওভি থেকে গল্পটা বলা হচ্ছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে যে কোনো একটা স্পেসিফিক পিওভিও যে ধরবো সেটারও এই জন্য উপায় নেই, কারণ ও যেটা বললো, মানে সে কতটা খারাপ আমরা কতটা দেখাবো, মানে তার জন্য যদি মানে তার জন্য আমাকে যদি এমপ্যাথাইজ করতে হয় যে বাংলার শেষ নবাব, এই তাকে আমি কতটা হিউম্যানাইজ করব, তার প্রবলেম্যাটিক এরিয়াসগুলো আমি কতটা হোয়াইট ওয়াশ করবো। যেরকম সন্ন্যাসী রাজা ইজ আ টোটালি হোয়াইট ওয়াশড অ্যাকাউন্ট অফ ভাওয়াল সন্ন্যাসী, ঠিক আছে, বিকজ উত্তম কুমার সেই রোলটা করছিলেন। সো কিন্তু আমার সে কোনো দায় ছিল না। সো আই ক্যান শো যিশু সেনগুপ্ত হ্যাভিং সিফিলিস, আই ক্যান শো দ্য প্রিন্স অফ ভাওয়াল বিং অ্যান অ্যাবসলিউট মানে লেচারাস ওম্যানাইজার হু absolutely ignores and neglects his wife. সো সেখানে বিট্রেল, তার কাউন্টার বিট্রেল, মরাল জাস্টিফিকেশন, এগুলো সব হয়ে যায়। কিন্তু when you are working with superstars, it's a very important thing, কিন্তু when we are working with superstars like Dev, you have to be very careful about the arc. তার সেই লোকটার কি কোনো রিডেমশন হচ্ছে, নাকি সেই লোকটা গ্রেই থেকে যাচ্ছে, সেই লোকটাকে আমি হোয়াইট ওয়াশ করছি না করছি না। মানে হিস্ট্রি নিয়ে যদি ছবি করতে ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল। মানে মানে কি হয় না, মানুষ প্রশ্ন করতে ছাড়বে না তোমাকে। সোশ্যাল মিডিয়া ট্রায়াল, নিউজ রুম ট্রায়াল শুরু হয়ে যাবে, কি করছে একটা নবাবকে, যেটা বললে শেষ নবাব, ইটস এ ভেরি গুড উপাধি, বাংলার শেষ নবাব যে লাস্ট অব্দি ব্রিটিশের সঙ্গে লড়েছে, এবং তার নিজস্ব ব্যক্তিগত একটা জীবন। তো তারপরে আমরা ভাবলাম কি টেক্কাই করি, চল ওইটা আনসারটা একটু করো তুমি। আর কাজ করছি আমি মানে ধরো খাদান, ঠিক আছে, ধরো খাদানের মধ্যে একটা এরকম বিগ প্রজেক্ট যদি ধরো তোমরা দুজনে একসাথে করো, দ্য হাইপ উইল বি লাইক 10x। এটা কে, তুমি তো একটা অসুরন আটকে গেলে। কিন্তু থিংস দ্যাট কে নাও ইউ অলসো রাইটিং, না তুই অলসো গেটিং, ইউ অলসো আন্ডারস্ট্যান্ডিং কে ভাই কতগুলো প্রবলেম এখন। আমি তো বসেই আছি ভালো গল্পের জন্য। হ্যাঁ, এখানে অ্যাকচুয়াল প্রবলেমটা আমি বলছি অ্যাজ এ স্ক্রিন রাইটার, ইউ হ্যাভ টু, আমি তো আমার লাস্ট ছবিতে 12 জন অভিনেতাকে নিয়ে কাজ করলাম। ইউ হ্যাভ টু রাইট আ স্ক্রিপ্ট ওয়ার এভরি অ্যাক্টর নোজ দ্যাট আই হ্যাভ আ টেক হোম অ্যান্ড আই এম অ্যাট পার উইথ অ্যানাদার পার্সন। আই এম নো লেস, ঠিক আছে, আমার লেস হলেও চলবে। আমি সেটাই বলছি, লেস হ্যাপি, আমার ছোট হলেও চলবে। আমি তো প্রজাপতি করেছি, টনিক করেছি, এখানে পরান্দা বা মিঠুনদা এরা একটু এগিয়ে। কিন্তু তুই একটা জিনিস বুঝতে পারছিস, তুই যদি জিতের সাথে আসিস, দ্য রোলস এই মুহূর্তে দাঁড়িয়ে দ্য ক্যারেক্টার্স হ্যাভ টু বি লাইক নিকোলাস কেজ, জন ট্রাভোল্টা ইন ফেস অফ, যাতে তোর যারা ফ্যান তারাও একটা পায় টু, মানে তাদের তো এরকম কিছু ক্র্যাক করতে পারো না এত বছরে। ঠিক আছে, আমাকে ভালোই যাচ্ছে, অবশ্য প্রবলেম না প্রবলেম না, মানে আমরা দেখতে চাই একসাথে। কিন্তু এই জন্য ক্র্যাক করতে পারিনি কারণ ছোটবেলা থেকে এটা আমার অ্যাম্বিশন ছিল না যে আমি বড় হয়ে একদিন জিৎ আর দেবকে ক্র্যাক করে একটা দুজনকে ফেস অফ করে একটা ছবি করবো। যাদের এটা ছোটবেলা থেকে অ্যাম্বিশন তারা নিশ্চয়ই এটা করে ফেলতে পারে। আমি সেটা বলছিলাম, মানে ধরো মানে না এটা না আমি তোমাকে বলছি, না আমি তো তুই লিখছিস না কেন? না সেটা না, বড় বড় ডিরেক্টররা পারছে না, আমি কি করে করব? নিউ কামার রাজদা পারছে না, সুজিতদা পারছে না, এরা পারছে না, আমরা কি করে দেবো? রাজদা নিজেই হিরো, তো রাজদা 3টে হিরো ছবি পারছে না। ব্যাপারটা হচ্ছে এইটা ভাইরাল হবে। ব্যাপারটা হচ্ছে আমি এই যে দুজনকে নিয়ে কাজ করব, এই মোটিভেশন থেকে ডিরেক্টররা কিন্তু কাজ করে না। এটা মানে এরম নয়, দ্যাট ইজ নট হাউ দ্য ইন্ডাস্ট্রি ফাংশনস। আমি এই গল্পটা নিয়ে কাজ করব, এই গল্পে এরা দুজন খুব ভালো ফিট হয়,
দ্যাট ইজ আ না বাট অরিত্র সিরিয়াসলি মানে আমি তো এতগুলো ছবি অ্যাজ এ প্রডিউসার কাজ করছি, বাট উই রিয়েলি ল্যাক গুড রাইটার্স। মানে যারা যেই সাউথে এক্সাম্পলগুলো নিচে, সাউথে দে হ্যাভ সাম ব্রিলিয়েন্ট রাইটার্স, মানে যারা হিরোকে হিরো ওয়ার্শিপ করে, মানে এই থেকে কমন ম্যান থেকে ওকে এই জায়গায় নিয়ে যায়, তার জন্য একটা ভালো স্ক্রিপ্ট লাগবে। অ্যান্ড উই ল্যাক সিনসিয়ার রাইটার্স হয়ে যায়। আমি তোকে অসম্মানও করছি না। এবারে না সিনেমা এমন একটা জিনিস যেটা আমি দেখেছি টাইমের সাথে সাথে তোমাকেও চেঞ্জ হতে হবে। কারণ আমি আগে একরকমভাবে কাঁদতাম, আমি জানি কি এখন ওই আগের বলো না তুমি আমার মতন যদি ওরকম বাজেভাবে যদি কাঁদি, আমাকে ঘরে বসে থাকতে হবে। কারণ মানুষের টেস্ট প্রত্যেক 5 বছর পাল্টায়। অ্যান্ড অ্যাক্টার্স অ্যান্ড আমরা যারা তুমি আমি সৃজিত দা, আমাদেরকে ভিশনারি হতে হবে। 5 বছর আগে পরে কী হবে সেটা আমাদেরকে এখনই ভাবতে হবে, এখন থেকে তোমাকে আস্তে আস্তে মুভটা করতে হবে, সো দ্যাট 5 বছর পর যখন অডিয়েন্স চেঞ্জ হয়ে গেছে, তুমিও তাদের কাছে চেঞ্জ হয়ে নতুনভাবে আসছো, সো দ্যাট দে শুড নট ফিল দ্যাট কে দে আর বোর্ড, দে আর গেটিং নিউ অফ, তোমার নতুন কিছু দেখতে চলেছে, নতুন একটা মানে দেবদা আমি তোমাকে এটা কেন এটা বারবার আমি বলি, মানে যেখানেই যাই আমি মানে জিদ্দাকে রিসেন্টলি যখন বুমেরাঙের সময় ইন্টারভিউ করেছিলাম পোস্ট রিলিজ আমি তখন করেছিলাম না, আমি কেন এটা জিজ্ঞেস করি কারণ দেখো একটা ছবির যে ইনিশিয়াল হাইপ হয় না, মানে তখন আমরা ধরো ছোট ছিলাম ওই সময়ের কথা বলছি, দের ওয়াজ আ বাজ, মানে যে কোনো ছবি আসছে মানে ধরো অটোগ্রাফের জন্য একটা বাজ ছিল, প্যারালালি 2 পৃথিবী রিলিজ করছিল, ওটার বাজও ছিল, অটোগ্রাফেরও বাজ ছিল যে দেখবো গিয়ে ছবিটা। এখন কি হয়ে গেছে ধরো সৃজিতদার লাস্ট যে ছবিটা মৃণাল সেনকে নিয়ে, দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম, মানে টপ 3-তে থাকবে সৃজিতদা, মানে কোনো বিজনেস করতে পারেনি বিকজ ইনিশিয়াল যে হাইপটা ছিল বাংলা ছবি দ্যাট ইজ ডাইড ডাউন। লট অফ অডিয়েন্সেস, ইয়াং যে অডিয়েন্স আছে তুমি তাদেরকে জিজ্ঞেস করো, দে হ্যাভ মুভড অ্যাওয়ে। তো এই যদি এরকম যদি স্টার্সদেরকে আনার, এটা কি বলতো যে একটা ইনিশিয়াল যে হাইপটা বিল্ড হবে। তো আমি আই ডিফার টু ইউ হোয়াট ইউ আর সেইং। আজকে না নো ম্যাটার যতই বড় সুপারস্টার হোক না কেন, যতই আমরা বলি না কেন জওয়ান ব্লকবাস্টার, জওয়ান ওয়াজ এ গুড কন্টেন্ট এট দ্য এন্ড অফ দ্য ডে। মানে আমি জওয়ান দেখেছি, আমার হেভি লেগেছে, আর বলো আমার বিক্রম হেভি লেগেছে, কন্টেন্ট ওয়াইজ আমার হেভি লেগেছে বিক্রম। তো যে ছবিগুলো ভালো, যে ছবিগুলো ভালো না, গল্প ভালো না, হিরো সুপারস্টারকে নিয়েছে, সেই ছবিগুলো কিন্তু চলেনি, না এখানে ছবি চলেনি সেরকম ভাবে। না এখানে আমি একটা ওই পদাতিকের তো অন্য কারণ ছিল, পদাতিকের টাইমিং অফ রিলিজ ওয়াজ ডিজাস্ট্রাস অবভিয়াসলি ফর অবভিয়াস রিজনস, এন্ড সেটা অ্যাকচুয়ালি না আমার অডিয়েন্সও কিন্তু খুব লিমিটেড অডিয়েন্স, কিন্তু হ্যাঁ খুব নিশ অডিয়েন্স না, কিন্তু তুমি এই গোটা বছরটা যদি দেখো 2024, বুঝতে পারছি বাবু, কিন্তু তো পয়েন্ট একটা তোকে জিনিস বুঝতে পারছি, তোরাই কিন্তু তারপর আবার বলবি যে তোমরা তো প্রজেক্ট বানাও। দ্য মোমেন্ট ইউ স্টার্ট অফ যে আমাকে দেব আর জিতকে একসাথে আনতে হবে, ইউ আর নট টকিং অ্যাবাউট আ ফিল্ম, ইউ আর টকিং অ্যাবাউট আ প্রজেক্ট। অ্যান্ড দের আর ভেরি ফিউ ডিরেক্টর্স, আমি তো নই, who are interested in making projects, and there are very few actors, Dev to Noi, who are also interested in projects. We are not interested in projects, we are interested in stories. Now if those stories organically require Dev-Jeet, Bumbada, Jishu, Abir Porom, he will get them. I'll also get them. But it has to be organic. আমাকে তো কিক দিতে হবে না, এই গল্পটা আমার জিতকে ছাড়া আমি করতে পারবো না, তাই আমি জিতের বাড়ি থেকে বসে থাকবো, মানে আমাকে করতেই হবে, এবং ভিডিও লাগাতে হবে, ভিডিও যা না আমি এরকম কথা বলছি, আমাদের একটা গল্প নিয়ে কথা হচ্ছিল যেখানে আমার সামনে, মানে এই লোকে বলে না হে রিগো, আমার সামনে উইঙ্কেল টিঙ্কেল আমার সামনে ফোন করেছে যে এই এরকম একটা ইন্টারেস্টিং গল্প শুনে উড লাইক, সো তার মানে কি, তার মানে জিতও খুবই কিন, দেবও খুবই কিন, এভরিওয়ান ইজ কিন। দ্য পয়েন্ট, আমিও তো খুব কিন ছিলাম টু ওয়ার্ক উইথ দেব আফটার জুলফিকার। এত বছর লাগলো কেন? লাগলো বিকজ উই ওয়ার ওয়েটিং ফর অ্যান অর্গ্যানিক রেসপন্স, নট বিকজ আমাকে আর দেবকে একসাথে কাজ করতে হয়। আমাদের পার্টিতে দেখা হয়, আমরা আড্ডা মারি, আমাদের এখানে দেখানো ওখানে, দ্যাটস ফাইন, কিন্তু আমাদের যদি একসাথে কাজ করতে হয়, আমি আমার কাজের জায়গাটা কম্প্রোমাইজ করবো না, ওর কাজের জায়গাটা কম্প্রোমাইজ করবে না, অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড অ্যাজ এ প্রডিউসার। সো দিস মেলবন্ধন, এই যে মেলবন্ধনটা হলো, যে এটা হলো বিকজ অর্গ্যানিক্যালি ওর টেক্কা ভালো লাগলো, অর্গ্যানিক্যালি আমার মনে হলো যে টেক্কা ইকলাক দেব ছাড়া কেউ করতে পারবে না, কলকাতায় কোনো অভিনেতা নেই যে ইকলাক করতে পারে, ঠিক আছে? এইটা যতক্ষণ না আমার মনে হচ্ছে, আর ওর যতক্ষণ মনে হচ্ছে যে আমি টেক্কাটাই করবো সৃজিতদার সাথে, আমি সিরাজ করবো না, হ্যাঁ, যতক্ষণ না ওর দের ইজ নো পয়েন্ট ওয়ার্কিং না। At the end of the day, again, with due respect to fans, with due respect to Adda, with due respect to other, আমরাও ছোটবেলায় ভাবতাম ও আচ্ছা এই কাস্টিংটা হলে কি ভালো হতো, আচ্ছা শোলে যদি বাংলায় হতো কাকে কাকে কাজ করে, উত্তম কুমার কি ঠাকুরটা করতো, আচ্ছা গব্বর কি সৌমিত্র কেমন, এগুলো উই ক্যান থিঙ্ক, আমরা এটা ভেবে যেতে পারি, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে সিনেমা ইজ এ ভেরি ভেরি এক্সপেন্সিভ ড্রিম। সো যারা এই স্বপ্নটা অ্যাকচুয়ালি বাস্তবায়িত করে, সেটা ইভেনচুয়ালি তাদের অর্গানিক স্বপ্নের ওপরেই ছেড়ে দেওয়া উচিত আমার মনে হয়।
থ্যাংক ইউ সো মাচ। দেবদা খুব সিরিয়াস না না, বাট তোর প্রশ্নগুলো খুবই খুবই পার্টিনেন্ট এবং খুবই ক্রুশাল, কারণ ইটস রিলেটেড টু আ বিগার ইন্ডাস্ট্রি অ্যান্ড বিগার ইয়ে, বাট আই এম শিওর কিছু না কিছু উইল ওয়ার্ক আউট। তুই হয়তো নেক্সট একটা এমন স্ক্রিপ্ট লিখলি দ্যাট অ্যাবসলিউটলি রিকোয়ার্স দেব অ্যান্ড জিৎ। ডিরেক্টরটা ফিক্স করার আগে আমার একটা ফোন করিস। থ্যাংক ইউ একটু অডিয়েন্সদেরকে যদি একটু বল। অডিয়েন্সদেরকে বলবো কি দেবজিৎ নিশ্চয়ই কাজ করবে, একসঙ্গে কাজ করবে, খুব তাড়াতাড়ি কাজ করবে, আমাদের বিশ্বাস। কিন্তু তার আগে আমি আর সৃজিতদা কাজ করেছি, তার নাম হচ্ছে, ছবিটার নাম হচ্ছে টেক্কা। এই পুজোতেই রিলিজ হচ্ছে, 8 অক্টোবর। তো প্লিজ চলে আসবেন, যারা ভালো ছবি দেখতে পছন্দ করে, যারা গুড কন্টেন্ট, যারা গুড থ্রিলার দেখতে পছন্দ করে, যারা হয় না কি বাংলা ছবিতে ওরকমভাবে কাজ হচ্ছে না, তারা এই যে কথাগুলো বলেন, তাদের সবাইকে অনুরোধ রইল একবার টেক্কাকে সুযোগ দেবেন। দেখবেন আপনাদের সমস্ত যা যা প্রশ্ন ছিল, ভালো ছবি, খারাপ ছবি, মুখ ছবি, কোথাও যেন ওই জায়গাটাকে একটু পূর্ণ করতে পারবো। অ্যাবসলিউটলি। সো দেবজিৎ হবে, লেটস নট হ্যাভ শ্রীদেব এবং শ্রীজিৎ। থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা।